নমস্কার, পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বিকাশ টকশোয়ের স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্বে আজ আমরা কথা বলবো নারী স্বাস্থ্য, ঔষধ, হরমোন ও গর্ভনিরোধক এই বিষয়গুলি নিয়ে। আজ আমার সাথে রয়েছেন গৌতম পাল মহাশয়, শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে। নমস্কার, আমি গৌতম পাল, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রথম প্রশ্ন আপনার কাছে স্যার, যেরকম আজকে আমরা বললাম নারী স্বাস্থ্য এবং হরমোন নিয়ে আমরা আলোচনা করব। নারী স্বাস্থ্যের প্রাথমিক যে স্তর সেইগুলো কি কি এবং এটা কিভাবে নিয়মিতভাবে রক্ষা করা যেতে পারে সেটা আমাদের একটু জানাবেন। নারী স্বাস্থ্যের যে প্রাথমিক স্তরগুলো হলো সেগুলো অ্যাকচুয়ালি প্রথমেই বলবো আমি যে মেনস্ট্রুয়েশন বা মাসিক চক্র, এইটা একটা স্তর। এছাড়া বলা যেতে পারে তার সাথে রিপ্রোডাক্টিভ হেলথ, আর তার সাথে হরমোনাল ইমব্যালেন্স এবং ব্রেস্ট ক্যান্সার, এগুলো নারী স্বাস্থ্যের প্রাথমিক স্তর, এগুলো বলা যেতে পারে। আর এগুলোর রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, নর্মালি যে মেনস্ট্রুয়েশন বা মাসিক চলাকালীন যদি অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হয় বা অনিয়মিত মেনস্ট্রুয়েশন হয়, সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের ডক্টরের সাথে পরামর্শ নেওয়া উচিত এবং যে হরমোনাল ইমব্যালেন্স বা ব্রেস্ট ক্যান্সার, এগুলো নিয়ে অবশ্যই মানে খোলাখুলিভাবে আলোচনা করা উচিত আমাদের স্বাস্থ্য দপ্তর বা চিকিৎসকের সাথে। আচ্ছা, আমরা শুনলাম যে কিভাবে আপনি বলছেন প্রতিরোধ করার কথা, যে স্ক্রিনিং করতে হবে নিয়মিত এবং কখনো যদি অনিয়মিত কিছু হিউম্যান হেলথে, ফিমেল হেলথে দেখা যায় সেটা সরাসরি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে। এই হরমোনাল ইমব্যালেন্স, এই হরমোন জিনিসটা কি এবং নারী দেহে এই হরমোনের প্রভাব কি, বা ভারসাম্যহীনতা হলে কি কি লক্ষণ দেখে বুঝতে পারবে যে আমি হরমোনাল ইমব্যালেন্সে ভুগছি, সেটা একটু পরিষ্কারভাবে আমাদের জানান। অ্যাকচুয়ালি প্রথমে আমি হরমোন ব্যাপারটা বলি। হরমোন জিনিসটা কি? হরমোন হলো একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, সেখান থেকে রিলিজ হয়ে রক্তের মাধ্যমে একটা পার্টিকুলার অর্গানে গিয়ে পৌঁছায় এবং সেটা কার্যকারিতা করে। এটাই হচ্ছে হরমোনের কাজ। এখানে নারীদের কিছু হরমোন আছে, যে হরমোনগুলো আমি আপনাকে বলি। যে হরমোনগুলো হলো না, ফিমেলের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এফএসএইচ, এলএইচ, এগুলো হচ্ছে নারীদের দেহের কিছু নিশ্চিত হরমোন, যেটার ইমব্যালেন্সে নারীদের স্বাস্থ্যে ইম্পেয়ার করে এবং প্রবলেম হয়। যেমন কি না ইরেগুলার রজতচক্র, মানে যে নিয়মিতভাবে রজতচক্র হয় না। মানে কি আগে যে টাইমে হতো সেই টাইমে হবে না, কিছুক্ষণ আগে হবে বা কিছুটা পরে হবে, বা সেই মাসে হয়তো রজস্রাব হবেই না, সেটাও হতে পারে। তো রজস্রাবের যে ইমব্যালেন্স হতে পারে। তাছাড়া কি না, হরমোনের ইমব্যালেন্সের জন্য রেগে যাওয়া, বিষণ্ণতা ভাব, মানসিক চাপ, ডিপ্রেশন, এসবগুলো দেখতে পাওয়া যায়, এসব প্রবলেমগুলো লক্ষ্য করা যায়। আপনি বললেন যে হরমোনাল ইমব্যালেন্সের জন্য বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা যায়। বর্তমানে পিসিওডি এবং পিসিওএস অতি দ্রুত সংখ্যায় বাড়ছে, এটা কেন হচ্ছে? প্রথমে পিসিওডি বা পিসিওএস ব্যাপারটা আমি বলি, যেটা হচ্ছে না পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এটা কি? এটা হচ্ছে না ফিমেলের ওভারির মধ্যে ছোট ছোট সিস্ট হয়। এই সিস্ট হওয়ার জন্য কি নর্মালভাবে ডিম্বাণু তৈরি হওয়া বা সেটা নিঃসরণ হতে পারে না। এই নিঃসরণ বা নর্মালভাবে তৈরি হতে না পারার জন্য কি হয়, অনেক সময় বন্ধ্যাত্বতা লক্ষ্য করা যায়। এই পিসিওডি বা পিসিওএস হওয়ার মেন কারণ যদি বলি আমি, 1 নম্বর হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এটার জন্য আমাদের দ্রুত পরিমাণে নারীদের মধ্যে এই প্রবলেমটা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া এই যে সমাজে এখন ফাস্টফুডের ব্যবহার, অনেকে সবচেয়ে বেশি ফাস্টফুড ইনটেক করছে এবং জল পান না করা বা কম জল পান করা, এসব কারণে, এবং ব্যায়াম নর্মালভাবে না করা, বিশ্রাম ঠিকমতোভাবে না নেওয়া, এসব কারণের জন্য এই প্রবলেমগুলো বেশি দেখা যাচ্ছে। আমি পরবর্তী প্রশ্ন করছি আপনাকে, এই যে গর্ভনিরোধক ওষুধ, এই যেগুলো যে বিভিন্ন ধরনের হয়, এই ধরনগুলো কি কি এবং সেগুলোর কার্যকারিতা আর পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হয় সেটা একটু বলুন না।
গর্ভনিরোধক ওষুধ যেগুলো বলি, বিভিন্ন অনেক রকম গর্ভনিরোধক ওষুধ আছে। যেমন প্রথমে আমি যদি বলি গর্ভনিরোধক ওষুধ নিয়ে, যে গর্ভনিরোধক পিল দু রকমের হয়। একটা হচ্ছে কি না মিনি পিল, আর একটা হচ্ছে কম্বাইন্ড পিল। মিনি পিলে কি থাকে, শুধুমাত্র প্রোজেস্টেরন থাকে, এটা কৃত্রিম প্রোজেস্টেরন থাকে। আর যে কম্বাইন্ড পিলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই থাকে। এবারে কি হয়, যখন নর্মালি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কৃত্রিমভাবে বডিতে দেওয়া হচ্ছে, তখন সেক্ষেত্রে নর্মালভাবে কি হয় না, নর্মালভাবে যে আমাদের বডির কাজ, যে এফএসএইচ এবং এলএইচ এর কাজ, তার কি কাজ না নর্মালভাবেই ডিম্বাণু তৈরি করা এবং সেটাকে নিঃসরণ করা, সেই কাজটা নর্মালভাবে আর করতে পারে না। ওই জন্য কি না, ওই জন্য নর্মালভাবেই সে নিঃসরণ না হওয়ার জন্য এগ রিলিজ হবে না, সেক্ষেত্রে নর্মালভাবে এটা কন্ট্রাসেপটিভ হিসাবে কাজ করবে। এই যে এটা যদি কিছু যদি পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকবে। নর্মালি আমরা যদি যে মেডিসিন ইউজ করছি, সে মেডিসিন ইউজ করলে তো দীর্ঘমেয়াদী ইউজ করলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। সেটা কি নর্মাল যদি কন্টিনিউ কেউ এগুলো ইউজ করে, তো হরমোনাল ইমব্যালেন্স হওয়ার চান্স থেকে থাকে। তাছাড়া যদি এইসব ইউজ করার জন্য অনেকের ক্ষেত্রে মানসিক চাপ বা বিষণ্ণতা, হঠাৎ করে ঘেমে যাওয়া, গরম লাগা, এসব প্রবলেমগুলো হতে পারে। সঠিক বয়সে ঋতুস্রাব শুরু না হলে বা অনিয়মিত ঋতুস্রাব হলে কি কি হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে? সঠিক বয়সে যদি ঋতুস্রাব না হয়, তো এর জনিত যে কারণগুলো হলো, সেগুলো মেন হচ্ছে আমরা এই দেখি ঋতুস্রাব হওয়ার বা রজতচক্রে যে হওয়ার মেন কারণ কি। কারণ হচ্ছে না আমাদের যে বডিতে হরমোন, মানে ফিমেল বডিতে যে এফএসএইচ এবং এলএইচ হরমোন, সেই হরমোনের ইমব্যালেন্স, ঠিকঠাকভাবে এই হরমোন রিলিজ না হওয়া। এই রিলিজ না হওয়ার জন্য এই কি হয় না, ডিম্বাণু তৈরি হওয়া এবং সেটা নিশ্চিত হয় না, ওই জন্য মেনস্ট্রুয়েশন শুরু হতে অসুবিধা হয়। কন্ট্রাসেপটিভ ব্যবহারে নারীর মানসিক স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব পড়ে একটু যদি বলেন। কন্ট্রাসেপটিভ ব্যবহারে নারীদের যে মানব স্বাস্থ্যে যে প্রভাবগুলো, যে মানে মানসিক চাপ, বিষণ্ণতা বা রেগে যাওয়া, এগুলো অনেকের ক্ষেত্রে এগুলো পড়তে পারে। দীর্ঘদিন কন্ট্রাসেপটিভ নিলে মানসিক স্বাস্থ্যে যে প্রভাবগুলো পড়ে নারীদের, যে মানসিক ডিপ্রেশন, চাপ বা কন্টিনিউ এই কন্ট্রাসেপটিভ নেওয়ার জন্য অনেক সময় সেক্সুয়াল ডিজায়ার, এগুলো হ্যাম্পার করতে পারে। নারী স্বাস্থ্য নিয়ে সমাজে এখনো যে সমস্ত ট্যাবুগুলো রয়েছে, সেগুলো দূর করতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করছেন? নারী স্বাস্থ্যের নিয়ে যে ট্যাবুগুলো আছে, সেগুলোতে আমি প্রথমে আলোচনা করি। অ্যাকচুয়ালি যে ট্যাবুগুলো নারী স্বাস্থ্যে আছে, যে অনেকে এখনও গ্রামের সাইডে মনে করে যে মাসিক নিয়ে মানে আলোচনা না করা বা প্রজনন স্বাস্থ্য বিষয়ে খোলাখুলিভাবে আলোচনা না করা, বা যে কিশোরী নারীদের মধ্যে যৌন শিক্ষা নিয়ে আলোচনা না করা, বা গর্ভনিরোধক পিল ব্যবহারের সংকোচ বোধ করা, বা ব্রেস্ট ক্যান্সার, এসব নিয়ে খোলাখুলিভাবে আলোচনা না করা বা ডাক্তারের পরামর্শ না নেওয়া, এগুলো এই ট্যাবুগুলো আছে। তো এই ট্যাবুগুলো দূর করতে হলে আমাদেরকে আমার মনে হয় যে নর্মালিভাবে যদি একটা শিক্ষার প্রচার করা হয় এটা নিয়ে, বা নারী স্বাস্থ্য নিয়ে একটা ক্লিনিক করা হয় যেখানে এসব নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করে যেতে পারে, বা পরিবারের মধ্যে এগুলো নিয়ে সাধারণভাবে আলোচনা যদি করা হয়, সেক্ষেত্রে এগুলো এই ট্যাবুগুলো হাঁটানো সম্ভব হবে। গ্রামীণ নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করার জন্য কি কি করা যেতে পারে বলে মনে করছেন? মানে এটা তো দেখাই যায় যে মহিলারা, বিশেষত গ্রামাঞ্চলে যারা থাকে, তারা সঠিকভাবে কিছু বুঝতে পারে না। তো সেই জিনিসটা কিভাবে আমরা দূর করতে পারি? এই জিনিসটাকে আমরা দূর করার জন্য নর্মালি আমরা যদি ভাবি যে গ্রামে গ্রামে গিয়ে এটা নিয়ে একটা শিক্ষার প্রচার করা, যে এগুলো নিয়ে আলোচনা করা, বা একটা নর্মালিভাবে একটা পরিবারের তাদের খোলাখুলিভাবে ডিসকাস করা, এগুলো করলে, বা টিভিতে যদি অভিনেত্রীর মাধ্যমে কোনো শর্ট ফিল্ম বা নাটকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাকে প্রচার করা যায়, তাহলে এগুলো একটা গ্রামীণ মহিলাদের মধ্যে সংকোচবোধ বা এগুলো কম হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, নারী জীবনে বিভিন্ন ধাপে, যেমন কিশোরী, মা হওয়া, মেনোপজ হওয়া, হরমোন ও ঔষধের ভূমিকা
কিভাবে পাল্টে যায় সেটা একটু বলে দিন না। প্রথমে বলি যে নারীদের প্রথমে যে পিউবার্টি যে সময় বয়ঃসন্ধিকাল, যেটা অ্যাকচুয়ালি টিনেজার আমরা বলি 13 থেকে 19 এজে, তখন রজতচক্র স্টার্ট হয়। তো শুরু হয় সেই টাইমে কি হয় না, এফএসএইচ এবং এলএইচ হরমোনের রিলিজ হয়। তো এইসব হরমোনগুলো তো আছে এবং এগুলো রিলিজ হওয়ার জন্য নর্মালভাবে রজতচক্র শুরু হয়। আর তাছাড়া সেই টাইমে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হয়। আর এখানে যে এর সাথে যে কিছু ঔষধ ব্যবহার করা উচিত, সেগুলো হলো নর্মালি ক্যালসিয়াম ইউজ করতে পারে, বা ক্যালসিয়ামের সাথে ফলিক অ্যাসিড, এগুলো তো ব্যবহার করতেই পারে। আর তার এরপর যে মা হওয়া সেই টাইমে, সেই সময় কী হয়, যেহেতু ডিউরিং প্রেগনেন্সি এইচসিজি হরমোন রিলিজ হয়, তার সাথে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তো রিলিজ হয়, এবং যেহেতু দুগ্ধ উৎপাদন এবং রিলিজ হওয়ার জন্য কি হয় না, প্রোলেকটিন এবং অক্সিটোসিন দুটো হরমোন রিলিজ হয়। এবং এই টাইমে ওষুধ হিসাবে তাকে ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড এগুলো ব্যবহার করতে পারে, এগুলো করা উচিত। আর যখন মেনোপজ, সেই টাইমে কি হয় না, সেই টাইমে মাসিক চক্র বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার জন্য নর্মালভাবে হরমোন যে আমাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোন মহিলাদের, এগুলো পরিমাণ বডিতে খুব কমে যায়। কমে যাওয়ার জন্য অনেক শরীরে ঘাটতি হয়ে যায়, ওজনের প্রবলেম হতে পারে, শরীরে বিষণ্ণতা ভাব আসতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। তো এইসব প্রবলেম হতে পারে, এবং সেই টাইমে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এগুলো ব্যবহার করা উচিত। নারী স্বাস্থ্য নিয়ে আজকের আমাদের এই বিশেষ আলোচনায় ছিলেন আমাদের সাথে গৌতম পাল মহাশয়, শান্তিনিকেতন ফার্মাসি কলেজের পক্ষ থেকে। আপনারা প্রত্যেকেই শুনলেন বিভিন্ন বয়সে বিভিন্ন রকম পরিবর্তন নারী শরীরে আসে, এবং তার সঙ্গে আপনাকে এবং আপনি একজন সচেতন নাগরিক হিসাবে যারা দেখছেন এই অনুষ্ঠানটি, আপনার পাশে থাকা মহিলাটির পাশে দাঁড়ান। বিভিন্ন বয়সের সঙ্গে বিভিন্ন শারীরিক এবং মানসিক পরিবর্তন কিন্তু স্বাভাবিক ব্যাপার। যখনই এর মধ্যে কিছু রকম অস্বাভাবিক ব্যাপার দেখতে পাবেন, যেগুলি আমরা আলোচনা করলাম, তখন কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না। এবং যারা রেগুলার কোনো ওষুধ খাচ্ছেন, সেই সমস্ত ওষুধ কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। এবং কোনো কিছুর অতিরিক্ত হলে বেশি বেশি ওষুধ খাওয়া আজকের একটা জেনারেশনের মধ্যে বিশেষভাবে দেখা দিয়েছে, সেই জিনিসটাকে কিন্তু বন্ধ করবেন। অবশ্যই মেডিসিন কিছু নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, এবং কিছু কিছু পরিবর্তন কিন্তু মহিলাদের জন্য একদম স্বাভাবিক। তাই সকলের কাছে আমাদের বিশেষ আবেদন যে এই পরিস্থিতির সঙ্গে যখন দেখতে পাবেন যে কোনো মানুষ, কোনো মহিলার মধ্যে এই ধরনের কিছু পরিবর্তন আসছে, আপনিও পাশে থাকুন, তাকে সাহায্য করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।